সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা 18তম নিবন্ধন ভাইভাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 22শে জুন দুপুর 12টা থেকে আবেদন শুরু হবে। তার পূর্বে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্ট নিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আমরা আসেন সেই বিষয়ে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করি এবং মেরিট লিস্টে একই পজিশনে থাকলে কার চাকরিটা আগে হবে সে বিষয় সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। যারা চ্যানেলটিতে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে সকল আপডেট তথ্য পাওয়ার জন্য সাথে থাকবেন। চলেন একটু দেখে আসি। বলছে কি, মেরিট লিস্টে আপনাদের সব থেকে বেশি যে প্রশ্নটা পাচ্ছি সেটি হচ্ছে যে স্যার, আমার একই নাম্বার কিংবা আমার চয়েস লিস্টে আগে তার চয়েস লিস্টে পরে কিংবা তার নাম্বার থেকে আমার এক নাম্বার বেশি কিন্তু চয়েস লিস্টে আমি আগে দিচ্ছি আর সে 40 নম্বর চয়েস লিস্টে দিচ্ছি, সেক্ষেত্রে কার চাকরি হবে? আসেন আমরা একটু বিস্তারিত দেখি। মনে করেন আপনার নাম্বার 81, আর একজনের নাম্বার হচ্ছে 80। আপনার নাম্বার 81 আর একজনের নাম্বার 80। এখন আপনি একটা প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠান চয়েস হচ্ছে মনে করেন 3 নাম্বার একটা প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন, আর যা 80 পেয়েছে সে 40 নম্বর একটা প্রতিষ্ঠান চয়েস দিয়েছে। সেক্ষেত্রে এখানে কার চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে? এখানে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি। দেখেন, একই প্রতিষ্ঠান, এই ব্যক্তি 81 নম্বর 81 পেয়ে 3 নম্বরের চয়েস দিয়েছে, আর আপনি 80 নম্বর পেয়ে 40 নম্বরের চয়েস দিয়েছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি চাকরিটাই প্রথম ব্যক্তি যে আছে তারই হবে। এই জিনিসটা আমরা সকলে বুঝতে পেরেছি। কিন্তু মনে করেন আপনি 70 পেয়েছেন আর একজন ব্যক্তি 69 পেয়েছে, আপনি 70 পেয়েছেন আর একজন ব্যক্তি 69 পেয়েছে। এবার আপনি এই প্রতিষ্ঠানটা 40 নম্বরে দিচ্ছেন চয়েস, আর এই ব্যক্তি এই প্রতিষ্ঠানটা 1 নম্বরে চয়েস দিয়েছে। অর্থাৎ এই ব্যক্তি 1 নম্বরে যে প্রতিষ্ঠানটা চয়েস দিয়েছে, আপনি সেই প্রতিষ্ঠানটা 40 নম্বরে চয়েস দিয়েছেন। এবার কার আগে চাকরি হবে? এখানে বিষয়টা হচ্ছে এনটিআরসিএ অর্থাৎ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে চাকরির ক্ষেত্রে এখানে যাকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রথমত হচ্ছে নাম্বারের দিক থেকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি 70 নম্বর পেয়েছে, মেরিট লিস্টে যে ব্যক্তি এগিয়ে আছে, সেই ব্যক্তির 40টি প্রতিষ্ঠান হচ্ছে আগে হচ্ছে সেই ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে। তার 1 থেকে 40-এর ভিতর তার পছন্দের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার চেষ্টা চালানো হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার 69 নাম্বার পেয়ে আপনি যে মেরিট লিস্ট পজিশন পেয়েছেন সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনি চাকরি পেলেন। দেখেন, আপনি ফার্স্ট চয়েস লিস্টে দিচ্ছেন 69 পেয়ে 1 নম্বর কম থাকার কারণে সে 40 নম্বর চয়েসে দিয়ে সেই প্রতিষ্ঠানটা পেয়ে যেতে পারে। এখন আরেকটা প্রশ্ন আসে, স্যার আমিও 70 পেয়েছি আর একজন ব্যক্তিও 70 পেয়েছে, আমিও 70 পেয়েছি আর একজন ব্যক্তিও 70 পেয়েছে, এক্ষেত্রে কার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি? এখন বিষয়টা হচ্ছে, দেখেন একটা প্রতিষ্ঠান, আপনি মনে করেন এই প্রতিষ্ঠানটা 20 নম্বরে চয়েস দিয়েছে আর এই ব্যক্তি 21 নম্বরে চয়েস দিয়েছে। সেক্ষেত্রে নাম্বার একই, দুজনের নাম্বার একই থাকার কারণে এবার আসবে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে। প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে এ 20 নম্বরে দিয়েছে চয়েস, এ 21 নম্বরে দিয়েছে চয়েস। তাহলে এই ব্যক্তি নাম্বার একই থাকা সত্ত্বেও এই ব্যক্তি হচ্ছে কি পাবে? চাকরিটা আগে পাবে ওই প্রতিষ্ঠান। এবার আরো একটা কনফিউশন দেখি, আর এই ব্যক্তি তার পরবর্তীতে পাবে। এবার আর একটা কনফিউশন দেখি, আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমি 70 পেয়েছি, 20 নম্বরে চয়েস দিয়েছি, আরো একজন 70 পেয়েছে, সেও 20 নম্বরে একই প্রতিষ্ঠান চয়েস দিয়েছে। এক্ষেত্রে এখন তাহলে কি হবে? এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এবার রোল নাম্বার দেখা হবে। রোল নাম্বার অনুযায়ী যে ব্যক্তি এগিয়ে থাকবে, মনে করেন আপনার রোল হচ্ছে 504, এই ব্যক্তির রোল 504, এই ব্যক্তির রোল হচ্ছে 505, তাহলে এই ব্যক্তিকে আগে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ 504 যে রোল ওই ব্যক্তিকে আগে প্রাধান্য দেবে। তার মানে মেরিট লিস্টে যাদের সিরিয়াল নিয়ে
এরকম কনফিউশন আছে বিভিন্ন প্রশ্ন, স্যার একই নাম্বার পেয়েছি 68, 67, 47, একই নাম্বার পেয়েছি, একই নাম্বার পাওয়া সত্ত্বেও আমার কি হচ্ছে না, জবটা কি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখানে একই নাম্বার পেলে কার জবটা আগে হবে সে বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হলাম। তো বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে অনেকের আবার প্রতিষ্ঠান চয়েসের কারণে আপনাদের কিন্তু চাকরিটা নাও হতে পারে। যেমন দেখেন আপনি 71 মনে করেন আপনি 60 পেয়েছেন, 60 কিংবা 55 পেয়েছেন, 60 কিংবা 55 ধরে, এখন আপনি চয়েস দিচ্ছেন বিভাগীয় শহরে, এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কম্পিটিশন কিন্তু একটু বেশি হবে। বিভাগীয় শহরে কম্পিটিশন বেশি হওয়ার কারণে আপনি কিন্তু এই হিউজ একটা নাম্বার পাওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার 40টি প্রতিষ্ঠানে বিভাগীয় শহরে সব কম্পিটিশন হলো প্রতিষ্ঠান এবং আপনার সাবজেক্টটা খুব চাহিদাপূর্ণ সাবজেক্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার এই চাকরিটা নাও হতে পারে। এক্ষেত্রে যাদের নাম্বার অর্থাৎ আপনার মেরিট লিস্ট অনুযায়ী আপনি জানেন আপনার পজিশন কেমন আসবে, নাম্বার কেমন, সে অনুযায়ী বারবার একটা কথা বলেছি, যাদের হাইয়েস্ট নাম্বার, টপ নাম্বার, যাদের টপার যারা হবেন তারা এই বিভাগীয় শহরগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি বেশি পাবেন। যারা মিডিয়াম আছেন, এই মিডিয়াম যারা আছেন তারা হচ্ছে উপজেলা বা জেলা কেন্দ্রিক আবেদন করবেন, উপজেলা বা জেলা কেন্দ্রিক আবেদন করবেন। আর যাদের নাম্বার লো, মনে করেন 40 থেকে 55 বা 60 ধরি আমরা, এই লেভেলে যারা আছে তারা প্রথমে গ্রাম দেবেন, এর পরবর্তীতে আপনি উপজেলা কেন্দ্রিক চয়েস করবেন, প্রথমে গ্রাম এরপর উপজেলা কেন্দ্রিক চয়েস করবেন। তো এভাবে যদি আপনি আপনার চয়েস লিস্ট সাজাতে পারেন আপনার চাকরিটা 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি আপনি সঠিকভাবে না সাজান, মনে করেন আপনি 40 পেয়ে বিভাগীয় শহরে আপনি আবেদন করলেন, আপনার চাকরি কিন্তু হবে না। 50 পেয়ে আপনি বিভাগীয় শহরে আবেদন করলেন, চাকরি হবে না কিন্তু এখানে, কারণ এখানে কম্পিটিশনের জায়গা। এজন্য আপনার মেরিট লিস্ট দেখে আপনাকে এখানে চয়েস লিস্ট সাজাতে হবে। 40টি প্রতিষ্ঠান আপনি যেভাবে সাজাবেন সেইভাবে হচ্ছে আপনার এখানে রেজাল্টটা আসবে চাকরির জন্য। এক্ষেত্রে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের এখন যে কাজটা, প্রাথমিক যে এখন কাজটা করবেন, সবাই ই সনদ পেয়ে গেছেন। এই ই সনদ যেহেতু পেয়েছেন, আপনি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন। প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর রেখে এরপরে সেখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা, কাম্য শিক্ষক সেখানে মানে ওইখানে শূন্য পদে আসলে শিক্ষক লাগবে কিনা ইত্যাদি বিষয়গুলো সব আপনি খোঁজ খবর রাখবেন। রেখে আপনি আপনার চয়েস লিস্ট নিজে ডায়েরিতে বা খাতাতে নোট করে ফেলবেন। নোট করে আবেদন করার সময় আপনি এটা দেখে দেখে আবেদন করবেন। না অনেকে আছে আবেদন করতে যায় ওইখানে কম্পিউটার দোকানে বসে চা আসে প্রতিষ্ঠানে একটা দিয়ে দিলাম হয়ে গেল, এমনভাবে কেউ আবেদন করবেন না। এজন্য আপনাকে টেবিল ওয়ার্ক করে সুন্দর করে নোট করে ফেলতে হবে এবং ওই নোটে আপনার ই সনদ দেখে আপনার নাম্বার অনুযায়ী আপনি বিস্তারিত সাজাবেন। আসলে আরো একটু বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ই সনদ। এই যে ই সনদ আছে, অনেক ব্যক্তির এই ই সনদে ভুল আছে। এখন ই সনদে ভুল করতে গেলে আপনার ভুল হলে এখন আপনাকে কি করতে হবে? প্রথমত হচ্ছে দেখেন এখনো মেরিট লিস্ট প্রকাশ হয়নি। এনটিআরসিএ থেকে বলেছে যাদের জন্ম সনদে ভুল আছে, জন্ম সনদ, জন্ম তারিখ, এই জন্ম তারিখে যে ভুল আছে, এই জন্ম তারিখ আপনি 100 টাকা ফি দিয়ে আপনি হচ্ছে এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে এখানে আপনি এটা সংশোধন করবেন। সেক্ষেত্রে আপনার সকল সনদ ফটোকপি নিয়ে যাবেন সত্যায়িত করে। এরপরে আপনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি নেবেন, এনআইডি। এরপরে আপনি নেবেন হচ্ছে নাগরিকত্ব সনদপত্র, নাগরিকত্ব সনদ, এটা নিয়ে আপনি সংশোধন করে নিয়ে আসবেন জন্ম তারিখ। এই জন্ম তারিখ দিয়ে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আপনাদের জন্য আজকের
মানে সব থেকে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে মেরিট লিস্টে একই নাম্বার হলে আমাদের কি করণীয়, সেই করণীয় বিষয় সম্পর্কে, কিভাবে আপনার রেজাল্ট শিট তৈরি হবে সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো বিষয়ে আপনারা যদি ভিডিও চান, জানতে চান, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আর কে কোন সাবজেক্টে কত নাম্বার পেলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আপনার পছন্দ অনুযায়ী কেমন প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে ইচ্ছুক সেটি আমাদেরকে জানিয়ে দিন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।